আজকে আমরা আরআরপি হাই স্কুল সম্পূর্ণ সলভ করব ভৌতবিজ্ঞানের পোর্শন। দেখো কেমন লাগছে ভিডিওটা। যেহেতু সময় খুব অল্প, তাই অনেক উত্তর আমরা মুখে ব্যাখ্যা করে দেবো, লেখার সময় হচ্ছে না। তাই ভালো করে শুনবে, শুনে তোমরা উত্তর অবশ্যই বুঝতে পারবে, তোমরা খাতায় নোট করে নেবে। তারপর দেখো প্রথম প্রশ্ন, গ্রুপ এর প্রথম প্রশ্ন, একটি জলপূর্ণ পাত্রের তলদেশ কর্তৃক প্রযুক্ত চাপ যে বিষয়ের ওপর নির্ভর করে না। অপশান এ অভিকর্ষ ত্বরণ, অপশান বি পাত্রের তরল স্তম্ভের উচ্চতা, অপশান সি পাত্রের তলদেশের ক্ষেত্রফল, অপশান ডি তরলের ঘনত্ব। তাহলে মনে রাখতে হবে অপশান সি পাত্রের তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। টর কোন ভৌত রাশির একক? ঘাত, চাপ, প্লবতা, ঘনত্ব। টর হলো চাপের একক। তারপরে দেখো এসআই পদ্ধতিতে বস্তুর ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের কত গুণ? এটা অবশ্যই 1000 গুণ। তারপরে দেখো যেটা বলা আছে পিস্টনের মাত্রার সংকেত। পিস্টনের মাত্রার সংকেত হলো mt⁻²। পিস্টনের মাত্রার সংকেত। উষ্ণতা বাড়ালে গ্যাসের সান্দ্রতা এটা অবশ্যই বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি লিখবে। উষ্ণতা বাড়ালে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়। বিকৃতির কোনো মাত্রা নেই, এটা অবশ্যই সত্য কথা। বিকৃতির মাত্রাও নেই, এককও নেই। তারপর দেখো আর্কিমিডিসের নীতি, এগুলো সব বিগত দিনে হয়েছে। প্রত্যেকটা দেখো আর্কিমিডিসের নীতি এটা আগের ভিডিওতে আমরা শিখেছি, তাই নতুন করে আমি এগুলোর ব্যাখ্যা করছি না। তাহলে আর্কিমিডিসের নীতি আমরা কিন্তু যে ভিডিওগুলো পাবলিশ করেছি তার মধ্যে অবশ্যই তোমরা পেয়ে যাবে, ব্যাখ্যা পেয়ে যাবে। অর্থাৎ কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনে আপাত হ্রাস ঘটে। ওই আপাত হ্রাস বস্তু যে পরিমাণ তরল অপসারণ করে তার ওজনের সঙ্গে সমান হয়, দেখে নেবে। তারপরে দেখবে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের পার্থক্য একটা সংজ্ঞা থেকে বলবে, একটা একক মাত্রা থেকে বলবে, পেয়ে যাবে। এগুলো সবই কিন্তু দেয়া আছে, তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সেগুলো সব পেয়ে যাবে। বার্নৌলি উপপাদ্য তোমরা পেয়ে যাবে। তারপরে ভাষণের সূত্র, তো তরলে ভাষণের সূত্র দেখবে ভিডিওতে অবশ্যই তোমাদের দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। তারপর দেখো পীড়নের সংজ্ঞা এবং মাত্রার সংখ্যা লিখতে বলছে। পীড়নের সংজ্ঞা বলতে বোঝাচ্ছে, এটাও তোমাদের দেওয়া আছে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর বল প্রয়োগ করলে বস্তুর আকার আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে ওই বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। প্রতি একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বলকে আমরা পীড়ন বলবো। তাহলে পীড়ন বল বাই ক্ষেত্রফল, তাহলে অর্থাৎ চাপের মাত্রার m(l⁻⁻1 t⁻²). তাহলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার আয়তনে পরিবর্তন ঘটে, তখন ওর মধ্যে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। প্রতি একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বলকে আমরা পীড়ন বলবো। মাত্রার সংকেত হলো m(l⁻⁻1 t⁻²). তারপর দেখো প্রবাহীর কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করতে বলেছে। প্রবাহীর কোনো বিন্দুতে চাপের রাশিমালা, দেখো একটা পাত্র আছে, দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে বি একটা বিন্দু নেওয়া আছে। এ হলো ক্ষেত্রফল, এইচ হলো একটা উচ্চতা। তাহলে আমি ধরে নিচ্ছি একটি পাত্রে ডি ঘনত্ব একটি তরল রাখা আছে, তরলের উচ্চতা এইচ, গভীরতা বি একটা বিন্দু নেওয়া হয়েছে। বি বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল কল্পনা করা হলো। এ ক্ষেত্রকে ভূমি করে এইচ উচ্চতার তরল স্তম্ভ কল্পনা করা হলো, এটা তরলের স্তম্ভ কল্পনা করা হয়েছে। তাহলে এ ক্ষেত্রফল বিশিষ্ট তলে যে প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল মানে আমরা বলবো ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর বার করার জন্য আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন মানে এ ইন্টু এইচ, এ মানে ক্ষেত্রফল, এইচ মানে যে উচ্চতাটা, এ ইন্টু এইচ করলে আমরা আয়তন পাবো। তার সঙ্গে ডি যদি গুণ করি তাহলে ভর পাবো। তাহলে আয়তনের সঙ্গে ডি গুণ করলে ভর পাওয়া গেল। তার সঙ্গে আমি জি গুণ করি তাহলে বল পাওয়া যাবে। তাহলে আমরা এফ এর মান পেয়ে যাবো AHdG। এফ এর মান পেয়ে গেলাম AHdG। এখান থেকে আমরা যদি বলি প্রযুক্ত চাপ, তাহলে প্রযুক্ত চাপ P = F/A। তাহলে এফ এর মান এ, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে P = HdG। তাহলে তরলের কোনো চাপ হলো সেটা গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে তরলের চাপ হলো গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ।
তারপরে দেখো প্রমাণ চাপের মান কত। দেখো প্রমাণ চাপের মান 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে প্রমাণ চাপের মান হলো 1.013 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তারপরে দেখো ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস করা যায়, এটা অবশ্যই আমরা ভিডিওতে পাবলিশ করেছি বা ভিডিওতে দেওয়া আছে। ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2 নম্বর পয়েন্ট হলো ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে ঝড় হতে পারে। তারপর হলো ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়লে তাহলে আবহাওয়া পরিষ্কার সুস্থ থাকবে। 4 নম্বর পয়েন্ট হলো ব্যারোমিটারের পাঠ তাহলে এখানে দেখো 3 নম্বর পয়েন্ট হলো ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়লে তাহলে আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ বৃদ্ধি পেলে আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক থাকবে। সাইফন কি? সাইফন কি? সাইফনের কার্যবিধি ব্যাখ্যা করতে বলছে, দেখে নাও। সাইফন কি? সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপকে ব্যবহার করে পাত্রকে না নাড়িয়ে উঁচু স্থান থেকে কোনো তরলকে নিচু স্থানে পাঠানো হয়। সাইফন হলো এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে উঁচু স্থান থেকে কোনো তরলকে নিচু স্থানে পাঠানো হয়, অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে। দেখে নাও সাইফনের কার্যনীতি দেখে নাও। তাহলে চিত্র দেখতে পাচ্ছ, এখানে দেখো দুটো বিন্দু বলা আছে সি এবং ডি। আমি সি এবং ডি দুটো বিন্দু বলা আছে, সি বিন্দুতে চাপ, ডি বিন্দু চাপ লিখবো। দেখো সি বিন্দুতে চাপ কী হবে? P-H1 ডিজি। আর ডি বিন্দুতে চাপ কী হবে? এটা হলো পিডি সমান এটা পিসি সমান P-H1 ডিজি, পিডি সমান P-H2 ডিজি। এবার দেখো আমি এখান থেকে এই পিসি মাইনাস পিডি করবো। পিসি মাইনাস পিডি করলে তাহলে H2 - H1 ডিজি। তাহলে H2-র মান আমরা পেয়ে যাব, এই H2টা বড়ো হবে H1-এর থেকে। তাহলে এই যে H2টা অনেক বড়ো হবে H1-এর থেকে। তাই যদি হয় তাহলে আমরা পিসিটা বড়ো হবে পিডির থেকে। তাহলে পিসিটা এখানে বড়ো হবে পিডির থেকে। তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দু থেকে যাবে, তরলটা কোথায় যাবে? সি থেকে ডি বিন্দু যাবে, অর্থাৎ ডি বিন্দুতে অভিকর্ষের টানে নিচের দিকে গতিশীল হয়ে বি পাত্রে, যে পাত্র বি আছে, বি পাত্রে জমা হবে। সি বিন্দু থেকে তরল অপসারিত হলে ওই স্থানে শূন্যতা সৃষ্টি হবে এবং বায়ুমণ্ডলীয় চাপের জন্য এস পাত্র থেকে তরল সি বিন্দুতে উঠবে, শূন্যতা সৃষ্টি হবে। নলের ভিতর তরল নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। তাহলে খুব ভালো করে ব্যাপারটা বুঝে খাতায় লিখবে, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সাইফনের প্রশ্ন। চার 4.4 তাহলে 1 মিটার দীর্ঘ, 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট 2 কেজি ওজন চাপানো হলো তারের প্রসারণ বলতে বলছি, ইয়ং গুণাঙ্ক বলা আছে। দেখে নাও এখানে এল এর মান তারের দৈর্ঘ্য বলা আছে 1 মিটার। তাহলে তারের দৈর্ঘ্য এখানে বলা আছে 1 মিটার। 1 মিটার মানে আমি বলবো 100 সেন্টিমিটার। 1 মিটার মানে আমরা বলবো 100 সেন্টিমিটার। তারপরে তারের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বলা আছে? 1 মিমি স্কোয়ার। 1 মিমি স্কোয়ার মানে আমরা কত বলবো? 1 ইন্টু 10⁻² এত সেমি স্কোয়ার আমরা বলবো। আমরা এটাকে যদি ইংলিশে বলি তাহলে 100 সেমি আমরা বলবো, কারণ এখানে বাংলা আছে, এখানে ইংলিশ আছে, তাহলে আমরা এটাকে ইংলিশ ফরম্যাটেই লিখবো 100 সেমি। তাহলে এবারে আমরা তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা এল ধরা হলো। তারের দৈর্ঘ্য বৃদ্ধি এল ধরা হলো। তাহলে আমরা এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে 2 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ইয়ং গুণাঙ্কের মান জানি ওয়াই সমান এফ ইন্টু এল বাই এ ইন্টু এল, এটা আমরা জানি। ওয়াইয়ের মান আমরা জানি 2 ইন্টু 10⁻12। এফের মান, এফ কত? এফের মান আমরা জানি
এফ সমান 2 কেজি, তাহলে দুই কেজি মানে 2 ইন্টু 1000 আর ইন্টু 980, তাহলে এম ইন্টু জি, এম থেকে এটা কেজি থেকে গ্রামে করা হলো আর 980 গুণ করা হলো, এটা একক হবে ডাইন। তাহলে মানটা বসাচ্ছি 2 ইন্টু 1000 ইন্টু 980, এটা হবে এলের মান 100 হবে, বাই ক্ষেত্রফল যেটা হবে 10⁻², এখানে এলের মানটা বার হবে। দেখে নাও এখান থেকে, তাহলে এল সমান 2 ইন্টু 1000 ইন্টু 980 ইন্টু 1000 বাই 10⁻² ইন্টু 2 ইন্টু 10⁻12। তাহলে এখানটা 2 দিয়ে কেটে গেল, তাহলে এল সমান এটা 98 ইন্টু 10⁻6 বাই এটা হবে 10⁻10। তাহলে আমরা বলবো এল সমান 98 ইন্টু 10⁻, এটা হলো 6 মাইনাস 10, তাহলে এল সমান আমরা বলবো 98 ইন্টু 10⁻⁻4। তাহলে অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? 98 ইন্টু 10⁻⁻4 সেন্টিমিটার হবে। তারপরে দেখো তরলে পৃষ্ঠটানের প্রভাব বিস্তারকারী বিষয়গুলো উল্লেখ করতে বলছে। ভালো করে দেখে নাও, আমি বলে দিচ্ছি, ভালো শুনে নাও, খাতায় নোট করে নেবে। তরলে পৃষ্ঠটান, প্রথম হলো উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান হ্রাস পাবে। প্রথম পয়েন্ট হলো উষ্ণতা, তরলে উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পাবে। সেকেন্ড পয়েন্ট হলো দূষণ হলো অর্থাৎ কোনো বস্তু দ্বারা যদি কোনো তরল দূষিত হয় তাহলে পৃষ্ঠটানের পরিবর্তন হবে। তাহলে কোনো তরল যদি কোনো বস্তু দ্বারা দূষিত হয় তাহলে পৃষ্ঠটানের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, যেমন জলের ওপর যদি তেল ফেলা হয় তাহলে পৃষ্ঠটান কমে যাবে। তাহলে হয়ে গেল। এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। দুটো পয়েন্ট বললাম, একটা হলো তাপমাত্রা, একটা দূষণ। তারপর দেখো গ্রুপ বি এর প্রশ্ন দেখে নাও কীভাবে আছে। একটি তরল এরোসেলের উদাহরণ, তরল এরোসেল আমরা সি বলবো মেঘ। তারপরে দেখো উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটি দাব্যতা হ্রাস পায়? সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, COH2। তারপর দেখো কোন যৌগটি বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়? সেটা হলো সেটা HNO3 বা নাইট্রিক অ্যাসিড। তারপর দেখো তেঁতুল জলে মিথাইল অরেঞ্জ যোগ করলে বর্ণ কী হবে? অবশ্যই গোলাপি লাল হবে, অপশান বি হবে। কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না? সেটা আমরা কি বলবো? কপার বলবো, Cu বলবো, কপার। দ্রবণ প্লাস ড্যাশ দ্রবণ প্লাস দ্রাবক। একটি শোধক কেলাসের উদাহরণ কি? শোধক কেলাসের উদাহরণ আমরা বলবো তুঁতের সংকেত হলো CuSO4 5H2O, তুঁতে CuSO4 5H2O। লেবুতে টার্টারিক অ্যাসিড থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা মিথ্যা। তারপরে FeOH3 এর অম্লকারিতা 3, এটা হলো এর অম্লকারিতা কত? 3 হবে। তারপরে দেখো আমাকে বলা আছে সাতের একেরটা বলা হচ্ছে ধাতব কার্বনেটের সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে কি ঘটবে সেটা লিখতে বলছে। দেখে নাও, মানে সোডিয়াম কার্বনেট প্লাস H2SO4, এটা আমরা কি বলবো? Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। তাহলে দেখে নাও, সোডিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে ধাতব সালফেট কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়।
তাহলে ধাতব কার্বনেট মানে আমি ধরে নিচ্ছি সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট, এটা একটা লবণ, আর কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা হলো। তারপরে দেখো এখানে বলা আছে পরেরটা, তামার পাত্রে HCl রাখা হয় না কেন? তামার পাত্রে HCl রাখা হয় না কেন? মনে রাখতে হবে তামার পাত্রে HCl রাখা যাবে। তামার পাত্রে HCl রাখা যাবে কারণ কোশ্চেনটা হওয়া উচিত ছিল তামার পাত্রে HCl রাখা যাবে কি? এটা এরকম কোশ্চেনটা ভুল আছে। কোশ্চেনটা হওয়া উচিত ছিল তামার পাত্রে HCl রাখা যাবে কি? হ্যাঁ, তামার পাত্রে HCl রাখা যাবে, কারণ ধাতু সক্রিয়তার দিক থেকে বিচার করলে তামা হাইড্রোজেনের থেকে নিচে, তাই HCl এবং তামার সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে তামার পাত্রে HCl রাখা যাবে কারণ এখানে ধাতু সক্রিয়তার শ্রেণী ভিত্তিতে তামার স্থান এটা হাইড্রোজেনের নিচে, তাই এটা হাইড্রোজেন নিচে হওয়ার জন্য বিক্রিয়া করবে না, রাখা যাবে। তারপর দেখো তার পরেরটা, অতিলঘু এবং শীতল HNO3 সঙ্গে জিঙ্কের বিক্রিয়া লিখতে বলছে। 3.3 এটা হলো 4Zn প্লাস 10HNO3, এটা হলো 4ZnNO3 হোল 2 প্লাস N2O প্লাস 5H2O। তাহলে দেখে নাও, দেখো আমি ভাষাটা মুখে বলে দিচ্ছি, তোমরা ভালো করে নোট করে নেবে, ভাষাটা লিখছি না। দেখে নাও, তাহলে দেখে নাও যে অতিলঘু এবং শীতল HNO3 সঙ্গে জিঙ্কের বিক্রিয়া জিঙ্ক নাইট্রেট, এটার নাম হলো জিঙ্ক নাইট্রেট, নাইট্রাস অক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে Zn প্লাস HNO3, Zn উৎপন্ন হচ্ছে ZnNO3 প্লাস N2O প্লাস জল উৎপন্ন হলো। এটা 7.3 এর কোশ্চেনে উত্তর বললাম। তারপরে দেখো এখানে বলা আছে সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাব। সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাব, অর্থাৎ মনে রাখবে দ্রবণের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে পড়বে। তাহলে সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতা বৃদ্ধি করলে দ্রবণটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে পড়বে, নাম্বার 1। নাম্বার 2 হলো সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে তাহলে কী হবে, দ্রবণটা তাহলে দেখা যাচ্ছে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে কিছু পরিমাণ দ্রাবক পাত্রের নিচে থিতিয়ে পড়বে এবং দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি যদি করা হয়, উষ্ণতা বৃদ্ধি করলে দ্রবণটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যাবে, আর দ্রবণটি হ্রাস করা হয় তাহলে দ্রবণটা কিছু করে অতিরিক্ত দ্রাবক পাত্রের তলায় থিতিয়ে পড়বে, দ্রবণটা সম্পৃক্তই থাকবে। তারপর দেখো একটা অঙ্ক বলা আছে, সে অঙ্কটা এরকম যে 40°C তাপমাত্রায় 5 গ্রাম লবণকে 50 গ্রাম জলে দ্রবীভূত করলে লবণের সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, দাব্যতা কত হবে? দেখে নাও দাব্যতা, লবণটির দাব্যতা, তাই লবণটির দাব্যতা কত হবে? দ্রাবের পরিমাণ 5, দাব্যতা হলো 50 ইন্টু 100, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 10। তাহলে এখানে দেখো দ্রবীভূত হচ্ছে 5, দ্রাব্যতা হলো 50, তাহলে 5/50 ইন্টু 100, তাহলে লবণটির দ্রাব্যতা কত হবে? 10। তারপর দেখো প্রলম্বন কি, দেখে নাও। প্রলম্বন বলতে দেখে নাও একটি পদার্থ অপর একটি পদার্থের সঙ্গে যদি কণারূপে বিস্তৃত থেকে যে অসমসত্ব অস্থায়ী মিশ্রণ তৈরি করে তাকে বলা হয় প্রলম্বন। অর্থাৎ একটি পদার্থ অপর একটি পদার্থের সঙ্গে বিস্তৃত থেকে যে অসমসত্ব অস্থায়ী মিশ্রণ তৈরি করে তাকে প্রলম্বন বলে। তারপরে দেখো এখানে সিড ক্রিস্টালের ব্যবহার বলতে বলছে। সিড ক্রিস্টালের ব্যবহার মনে রাখবে, সিড ক্রিস্টালের আমার ব্যবহার বলতে বলছে। সিড ক্রিস্টালের ব্যবহার, তাহলে আখের রস থেকে চিনির কেলাস তৈরি করার সময় সিড কেলাস ব্যবহৃত হয়। তাহলে আখের রস থেকে চিনি তৈরি করার সময়
আখের রস থেকে চিনির কেলাস তৈরি করার সময় সিড কেলাসটা যোগ করা হয়, যোগ করে দ্রবণটা সম্পৃক্ত করা হয়। তারপর দেখো একটি দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত কীভাবে বুঝবে, অর্থাৎ দ্রবণের মধ্যে যদি আরও দ্রাব যোগ করা হয় একটা নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে বোঝা যাবে দ্রবণটা অসম্পৃক্ত। আর যদি দেখা যায় দ্রবণের মধ্যে আর অতিরিক্ত দ্রাব যোগ করা যাচ্ছে না, ঠিক আছে, মানে তখন ওই অতিরিক্ত দ্রাবটা পাত্রের তলায় থিতিয়ে পড়ছে, তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল। এরপর দেখো 8.2 এর কোশ্চেন আছে, দেখে নাও 500 ml দ্রবণে 25 গ্রাম CaCO3 দ্রবীভূত আছে। দ্রবণের মাত্রা বার করতে বলেছে গ্রাম পার লিটারে, শতকরা মাত্রা আর মোল পার লিটারে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এডুফিজিক্স বাই পিএজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। তোমরা ভালো করে একের পার্টটা 500 ml দ্রবণে CaCO3 এর পরিমাণ 25 গ্রাম। তাহলে এখান থেকে আমরা 1000 ml দ্রবণে CaCO3 এর পরিমাণ কত বলবো, 25/500 ইন্টু 1000 বলবো। তো এটা কাটাকাটি করলে কত হবে, 50 গ্রাম হবে, 50 গ্রাম। অতএব দ্রবণের মাত্রা সেটা হলো 50 গ্রাম লিটার ইনভার্স, 50 গ্রাম লিটার ইনভার্স। তাহলে 500, দেখো 500 ml, কারণ এটা 1000 মানি আমরা কি বলবো, 1 লিটার বলবো। তাহলে 500 ml দ্রবণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 25, একে কত, আর 1000 ml মানে আমরা 1 লিটার বলবো, তাহলে 50 গ্রাম হলো। তাহলে দ্রবণের মাত্রা হলো 50 গ্রাম লিটার টু দি পাওয়ার -1। এবার দেখো দুয়েরটা কীভাবে হবে দেখে নাও। দুয়েরটা হলো 500 ml আয়তনে, 500 ml আয়তনের দ্রবণে, 500 ml আয়তনের দ্রবণে CaCO3 আছে 25 গ্রাম। একে বার করব, তাহলে 25/500, আর কতই বার করব, 100। তাহলে 25/500 ইন্টু 100, শূন্যগুলো কেটে গেল, এটা কাটলে 5 হবে, তাহলে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম পেয়ে গেলুম। তাহলে আমরা দ্রবণের মাত্রা সেটা কত বলবো, 5 বলবো। এটা পার্সেন্ট W/V এই এককে বলবো। তারপর দেখো 3 নম্বর পার্ট আছে, 3 নম্বর পার্ট সেটা আছে, এটা 25 গ্রাম CaCO3, তাহলে 25/100 মোল, 25/100 মোল মানে 0.25 মোল। তাহলে মোল লিটার ইনভার্স এককে দ্রবণের মাত্রা 0.25/500 ইন্টু 1000। এটা করলে হবে 0.5 মোল লিটার ইনভার্স। তাহলে মোল লিটার টু দি পাওয়ার -1 এককে দ্রবণের মাত্রা বার করতে গেলে দেখো 0.25/500 ইন্টু 1000, তাহলে 0.5 মোল লিটার ইনভার্স পেয়ে যাব। তাহলে 3টে উত্তর পাওয়া গেল। তাহলে একটা হলো গ্রাম পার লিটারে, একটা শতকরা মাত্রা, একটা মোল লিটার ইনভার্স এককে, 3টে উত্তর পাওয়া গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে।
অ্যাসিড ক্ষার দ্রবণে নির্দেশক দুই বর্ণ কিরূপ হবে উল্লেখ করতে বলছে। দেখো, অ্যাসিড দ্রবণে ফেনলাফথলিনের বর্ণ বর্ণহীন হবে। তাহলে আমি প্রথম ফেনলাফথলিন বলছি। অ্যাসিড দ্রবণে ফেনলাফথলিনের বর্ণ বর্ণহীন হবে। লিটমাসের বর্ণ অ্যাসিড দ্রবণে লাল হবে। আর মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে এটা হবে গোলাপি লাল হবে। তাহলে অ্যাসিড দ্রবণে প্রথম আসছি, অ্যাসিড দ্রবণে ফেনলাফথলিন বর্ণহীন, লিটমাস সেটা লাল, আর মিথাইল অরেঞ্জ সেটা গোলাপি লাল। এবার আমরা আসছি ক্ষার দ্রবণে। ক্ষার দ্রবণে আমরা আসছি ক্ষার দ্রবণে ফেনলাফথলিন গোলাপি, ক্ষার দ্রবণে ফেনলাফথলিন গোলাপি, তারপরে লিটমাস এটা নীল, আর মিথাইল অরেঞ্জ এটা হলুদ বর্ণ ধারণ করবে। তাহলে 8.3 এর অ্যান্সারটা হয়ে গেল। 8.4 দেখে নাও, পিএইচ দ্রবণে পিএইচ বলতে কী বোঝায়, অর্থাৎ H+ আয়নের গাঢ়ত্বের ধনাত্মক। তাহলে পিএইচ বলতে কি বোঝায় দেখে নাও। তাহলে দ্রবণের পিএইচ অর্থাৎ কোনো উপস্থিত H+ আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। অর্থাৎ কোনো উপস্থিত H+ আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে পিএইচ মানে হলো, এটা পিএইচ লিখব, এটা মাইনাস log 10 বেস দেবো, log 10 বেস, এটা হলো H3O+। তাহলে আমরা পিএইচ সমান কি বলবো, পিএইচ সমান বলবো ওটা হলো log 10 বেস 1/H3O+। কৃষিকাজে মৎস্য চাষে পিএইচের ভূমিকা। কৃষিকাজে অর্থাৎ ধান চাষ করার ক্ষেত্রে মাটির সামান্য আম্লিক যেমন 6.5 থেকে 7 হলে ফলন ভালো হয়। তাহলে দেখো, অর্থাৎ কৃষিকার্যে অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে মাটি সামান্য আম্লিক, অর্থাৎ পিএইচের মান আমরা যদি বলি 6.5 থেকে 7 হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে ফলন খুব ভালো হবে। আর মাছ চাষে যদি দেখা যায় পিএইচের মান, অর্থাৎ পিএইচের মান খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পিএইচ খুব সংকীর্ণ পাল্লার মধ্যে বেঁচে থাকতে পারে। তাহলে মাছ চাষে মাছ এবং জলজ প্রাণীর ক্ষেত্রে পিএইচ খুব গুরুত্বপূর্ণ। এইসব প্রাণী পিএইচের খুব সংকীর্ণ পাল্লার মধ্যে বেঁচে থাকতে পারে। তাহলে আজকে আমরা স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।